আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রান্তীয় স্টার ব্যাচ ক্লাস 8 কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। হ্যাঁ, আমিও ভালো আছি, সুস্থ আছি, যার কারণে তোমাদের সামনে হাজির হতে পেরেছি, তাই না? ঠিক আছে, তাহলে আজকে আমরা কি করব বলো তো? তোমাদের অনেক অনেক কাঙ্ক্ষিত যে ক্লাসের কথা বলা হয়েছিল সেই ক্লাসে আমরা হাজির হয়েছি। আজকে আমি চতুর্ভুজের উপরে অনশর্ট ক্লাস নিব। মূলত আমরা চতুর্ভুজ শিখবো, যে চতুর্ভুজের কি কি প্যাটার্ন আছে, কিভাবে চিন্তা করা যায়, এই সামগ্রিক বিষয় নিয়ে আজকে কথা বলবো। হ্যাঁ, তো আমরা আজকের ক্লাসটা সাজাইছি খুব সিম্পলি, ধরো এমসিকিউ, এসকিউ, এনসিকিউ নিয়ে। হ্যাঁ, এবং এই কয়েকটা টার্মস বললেই তোমার বার্ষিক পরীক্ষায় যা যা আসতে পারে সবগুলোই কভার হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা হওয়ার কথা থাকবে না। আচ্ছা, এখন ভাইয়া বলো তো, এই যে তোমাদের যে জ্যামিতীয় অংশ আজ থেকে শুরু হইলো, এরপরে ভিডিও যাবে হলো তোমাদের পিথাগোরাস আর হলো বৃত্তের উপরে। হ্যাঁ, ওই ক্লাসটা একটু লম্বা হবে, আজকের ক্লাসটা তুলনামূলক একটু হবে। এখন তোমাদের এই যে আমরা জ্যামিতি পার্টটা করাই দিব ইনশাল্লাহ, এইখানে তোমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু একটা জিনিস মনে রেখো, তোমাদের যে সবসময় জ্যামিতিতে প্রমাণ চাইবে বিষয়টা তা না। হ্যাঁ, জ্যামিতির দুইটা পার্ট থাকে, উপপাদ্য, সম্পাদ্য। উপপাদ্যতে তোমাদের অনেক সময় এবং ম্যাক্সিমাম টাইমে কমার্সে গিয়ে দেখবা যে একটা ইকুয়েশন দেওয়া থাকবে, সেই ইকুয়েশনের অ্যান্সার আছে, অর্থাৎ সেটা কি বর্গ বা আয়ত বা সামান্তরিক বা রম্বস, এদের ক্ষেত্রফল নির্ণয় চাইতে পারে, বা ঘনকের ক্ষেত্রফল চাইতে পারে, হ্যাঁ, বর্গের ক্ষেত্রফল চাইতে পারে, এমন চাইতে পারে। কিন্তু আমি যদি সম্পূর্ণরূপে ঘটনাগুলো নাই জানি, কোনটা আয়ত, কোনটা বর্গ, কোনটা সামান্তরিক, কোনটা রম্বস, তাহলে কিন্তু কট খাইয়ে দেবো। কট খাইয়ে দেবো না? অবশ্যই কট খেয়ে দেবো। আচ্ছা, তাহলে এই স্বাভাবিক ধারণাকে কাটানোর জন্য শুরুতে আমি কয়েকটা জিনিসের একটু বর্ণনা দিয়ে নেই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, তোমাদের জন্য সুবিধা হবে। ধরো আমি একটা, ধরো এটা নিলাম, ধরো এইটার একটা নামকরণ যদি আমি করি, এটাকে বললাম এ, এটাকে বললাম বি, এটাকে বললাম সি, আর এটাকে বললাম ডি। বুঝছো ভাই? বুঝছো ভাইয়েরা? আচ্ছা, এখন এইটাকে কি বলে, আসলে এটাকে আমি কি দ্বারা সংজ্ঞায়িত করব? তাহলে এটাকে সংজ্ঞায়িত করতে গেলে আমাকে চিন্তা করতে হবে যে এটা একটা চতুর্ভুজ। কেমনে বুঝলাম? এই চতুর্ভুজের চারটা বাহু আছে, এই জন্য আমি এটা বললাম চতুর্ভুজ। বাট এই চতুর্ভুজের একটা নির্দিষ্ট নাম কিন্তু আছে। সেটা কি? আয়ত, রম্বস, বর্গ, সামান্তরিক না ট্রাপিজিয়াম। তাহলে আমি যদি বলি যে এইটার দেখো তো বিপরীত বাহু সমান, এই বাহু, এই বাহু সমান, এই বাহু, এই বাহু সমান, সমান, কিন্তু এদের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, মানে প্যারালালি এরা চলতেছে, এদের মধ্যবর্তী ডিস্টেন্সের কোনো পরিবর্তন হচ্ছে না। যেহেতু এদের মধ্যবর্তী কোনো ডিস্টেন্সের পরিবর্তন হচ্ছে না, তার মানে এটা হলো কি আমার আয়ত। চোখ বন্ধ করে, এটা একটা আয়ত। তাহলে আয়তক্ষেত্র কি? তাহলে আয়তক্ষেত্র হলো, তাহলে এটাকে আমি কি বলতে পারি? এটা একটা আয়ত। এটা একটা কি? আয়ত। বুঝছো ভাই? বুঝছো তো? এটা একটা আয়ত। তাহলে আয়তক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, এবং যার প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি এর সমান। এই যে এইখানে প্রত্যেকটা কোণ, এই যে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি এর সমান, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি এর সমান, এই ধরনের চতুর্ভুজকে বলা হয় আয়তন। ঠিক আছে, আমি আরেকটা চতুর্ভুজ নিলাম, ধরো এইটা একটা চতুর্ভুজ, তাই না? এই চতুর্ভুজের দেখো, এটাকে আমি বললাম এ, এটাকে বললাম বি, এটাকে বললাম সি, এটাকে বললাম ডি। তাহলে এই এ বি সি ডি চতুর্ভুজের চারটা বাহুই সমান। এই বাহু সমান, এই বাহু সমান, এই বাহু সমান, এই বাহু সমান। তাহলে এই চতুর্ভুজের নামটা কি হবে? যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্যই সমান এবং তাদের প্রত্যেকটা কোণ সমকোণ 90 ডিগ্রি এর সমান, তাহলে সেই চতুর্ভুজটাকে বলা হবে কিন্তু বর্গ। তাহলে এটাকে আমি কি বলতে পারি? এটাকে আমি বলতে পারি বর্গ। তাহলে আমি যদি এই দুইটা ফিগারের মধ্যে পার্থক্য খুঁজি, তাহলে পার্থক্যটা কি? লক্ষ্য করো ভাই, আয়তের বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল, কিন্তু বর্গের চার বাহুই সমান ও সমান্তরাল। তাহলে আয়তের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান্তরাল, আর বর্গের ক্ষেত্রে চারটা বাহুই সমান্তরাল। ঠিক আছে, বিপরীত দিকে সমান্তরাল। এবং আয়তের প্রত্যেকটা কোণ সমকোণ, বর্গের প্রত্যেকটা কোণ সমকোণ। ক্লিয়ার? এজন্য এটা আয়ত, এটা বর্গ।
আর একটা জিনিস শিখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ এই দিকে কতটুকু আছে এইটা আর এই দিকে কতটুকু আছে এইটা, এই দুইটার যদি মান জানি দুটোকে গুণ করে দিলে তার ক্ষেত্রফল আমি পাবো। এবং সেটা যদি পরিসীমা নির্ণয় করতে যাই তাহলে সেটাকে আমি কি করব, 2 ইন্টু এই দুই বাহুর যোগফলের গুণফল হবেই হলো কি পরিসীমা, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। বর্গক্ষেত্রের কথা যদি বলি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, এর একটা বাহু পেলেই আমি সবগুলো বাহু পাবো। এটা যদি এ হয়, এটাও এ, এটাও এ, এটাও এ, সবগুলো এ, তাহলে এই বাহুর ক্ষেত্রফল হবে হলো এ স্কোয়ার। আর এটার পরিসীমা হবে 4 বাহুর সমষ্টি অর্থাৎ 4। বুঝলাম? ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এবার দেখো নতুন একটা ফিগার নিয়ে আমরা একটু কাজ করি, নতুন একটা ফিগার নিয়ে কাজ করি। ধরো এইটা একটা চিত্র আমরা আঁকলাম, ধরো এইটা একটা চিত্র, হ্যাঁ এইটা একটা চিত্র আমরা নিলাম, ধরো এইটা একটা চিত্র। দেখো এই চিত্রের এ বি সি ডি নিলাম। দেখো এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, পরস্পর সমান্তরাল। এই বাহু সমান্তরাল, মানে প্যারালালি চলতেছে, বাট তির্যক ভাবে চলতেছে, প্যারালালি চলতেছে। সমান্তরাল বিষয়টা কি আগে বলি। সমান্তরাল হলো যদি দুইটি বাহুর মধ্যবর্তী দূরত্ব সব সময় একই থাকে তাহলে সেটাকে বলা হয় সমান্তরাল। অর্থাৎ আমি বললাম যে দেখো এই একটা বাহু, ঠিক আছে, এই একটা বাহু। এখন দেখো এই দুইটা বাহু প্যারালালি যাচ্ছে, মানে সমান্তরালে যাচ্ছে, এদের মধ্যবর্তী দূরত্ব সব সময় একই আছে, বাট এই দুইটা বাহু কি সমান? এই দুইটা বাহু কিন্তু সমান না। তাহলে যে চতুর্ভুজে যদি দুইটি রেখা পরস্পর চলতে থাকে এবং তাদের মধ্যবর্তী দূরত্ব সব সময় একই থাকে তাহলে সেটা হবে সমান্তরাল। বাট এইটা কিন্তু সমান না, বাট সমান্তরাল। আচ্ছা, তাহলে এইখানে দেখো 4টি বাহুই পরস্পর, এই বাহু এই বাহু, এই বাহু আর এই বাহু সমান্তরাল, এই বাহু আর এই বাহু সমান্তরাল, কিন্তু এদের কোনো কোণ কিন্তু 90 ডিগ্রি না, কোনো কোণটাই কিন্তু 90 ডিগ্রি না। তাহলে এইটাকে বলা হবে হলো কি সামন্তরিক। এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে হলো সামন্তরিক। বুঝলাম? আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, এখন দেখো এইটা আমাদের দরকার নেই, এটা আমরা কেটে দিই। বুঝছো ভাইয়া? বুঝছো? আচ্ছা, এইটা আমরা নিলাম। ধরো এইটার আমরা কি করলাম, যেটাকে লিখলাম হলো এ বি সি এন্ড ডি, এ বি সি এন্ড ডি, এটাকে লিখলাম। তাহলে এই এ বি সি ডির দেখো তো 4টা বাহুর দৈর্ঘ্যই পরস্পর সমান, 4টা বাহুর দৈর্ঘ্যই পরস্পর সমান, এইটা 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 এইটা, 4টা বাহু ইকুয়াল। বাট এদের কি নাই, কোনো কোণ সমকোণ না, কোনো কোণ সমকোণ না। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হলো রম্বস। এটাকে আমরা কি বলবো? রম্বস। মোটামুটি এই ছিল তোমাদের ধারণা, বেসিক ধারণা। বুঝলাম? ঠিক আছে, এর চেয়ে জটিল কিছু আসবে না, এর চেয়ে জটিল কিছু ক্লাস 9-এ গিয়ে তোমরা পাবা, ক্লাস 8-এ ভাই এর চেয়ে জটিল কিছু নাই। তাহলে চলো আমরা শুরু করি আজকে। হ্যাঁ, আজকে আমরা এমসিকিউ, সিকিউ এন্ড এসকিউ এন্ড সিকিউ দেখবো। হ্যাঁ, যে কয়টা হয় এবং যেগুলো আসবে সেগুলো নিয়ে আলোচনা করবো। দেখো যেগুলো আসবে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। বলা আছে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত। ধরো আমি একটা চতুর্ভুজ নিলাম, ধরো এটা একটা চতুর্ভুজ আমি নিলাম, ধরো এই একটা চতুর্ভুজ। বলা আছে এই চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত। মনে রাখবা, যদি বলা হয় এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, তাহলে মনে রাখবা একটা চতুর্ভুজের যেহেতু প্রত্যেকটি কোণ সমকোণ, আমরা জানি না একটা চতুর্ভুজের প্রত্যেকটি কোণ সমকোণ আয়তের বা ইসের, তাহলে 4 কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। তাহলে একটা চতুর্ভুজ হোক আয়ত, হোক বর্গ, হোক রম্বস, এর 4 কোণের সমষ্টি কিন্তু 360 ডিগ্রি এর সমান। তাহলে এটা কত হবে? 360 ডিগ্রি এর সমান। মনে রেখো একটা চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কিন্তু 360 এর সমান। তাহলে এটা হবে কত? 360 ডিগ্রি। বুঝছো সবাই? বুঝছো? আশা করি বুঝছো ভাই? ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা দেখলাম। দেখো ঘুড়ির 4 কোণের সমষ্টি কত। ঘুড়ি আয়তাকারের মতো মনে হয় না? ছোটবেলায় যারা ঘুড়ি হতো, গ্রামের ছেলে মেয়েরা
খুব ভালো চিনবে। শহরের ছেলেমেয়েরা ওই আগে পুরান ঢাকার দিকে এটা পাওয়া যায়, দেখা যায় যে বিকেল বেলা ওরা ছাদে উঠে ঘুরে ওড়ায়, তাই না, লাটাই দিয়ে, মানে ওদের এটা একটা ঐতিহ্যই বলা যায়। গ্রামে তো এই ঐতিহ্য অহরহ, তাই না? গ্রামে ধান কাটা হইলে দেখবা যে ওই সময় একটু বাতাসের ফ্লোটা থাকে, ওই সময় মানুষ অনেক বেশি ঘুড়ি ওড়ায়। তাহলে ঘুড়িটাকে আমরা একটা চতুর্ভুজের সাথে যদি কল্পনা করি, তাহলে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। তাহলে এটাও কত হবে? এটাও হবে 360 ডিগ্রি। বুঝছো ভাইরা? যারা গ্রামে আসো তারা তো জানোই, যারা শহরে আসো তারা দেখবা যে ঘুড়ি কি, যে চিনো সে তো চিনোই, আর যে চিনো না সে একটু দেখে নিবা। বুঝলা? ঠিক আছে। আচ্ছা, ট্রাপিজিয়ামের 4 কোণের সমষ্টি কত? ট্রাপিজিয়ামেরও কিন্তু 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে এই কয়েকটা জিনিস থেকে একটা তোমরা পাবাই, হয় তোমাকে ঘুড়ি দিবে, নাই চতুর্ভুজ দিবে, নাই ট্রাপিজিয়াম দিবে। খুবই গুরুত্বপূর্ণ, ভালোবাসা দিয়ে রাখো। যদি তোমার ট্রাপিজিয়াম দেয় তাহলে তো দিল। এই যে 3টা শিখাইলাম, ট্রাপিজিয়াম, বর্গ এন্ড ঘুড়ি, এই 3টা থেকে একটা এমসিকিউ অবশ্যই পাবা পরীক্ষায়, পাবাই, দেখিও পাবা। আচ্ছা, এইবার খুব ভালো একটা জিনিস দিছে, দেখো এবিসিডি একটা সামান্তরিকের কথা বলছে, তাই তো? এবিসিডি একটা সামান্তরিকের কথা বলছে। আচ্ছা ঠিক আছে, আমরা ধরে নিলাম এটা একটা সামান্তরিক। হ্যাঁ, এটা একটা সামান্তরিক। এটা একটা সামান্তরিক, আমি এটার নাম দিলাম কত? এবিসি বিএডি। ধরো এটাকে আমি বললাম হলো এ, এটাকে বললাম বি, সি এন্ড ডি। ধরো এই এবিসিডি সামান্তরিক, একটু ভালো করে বুঝো ভাইয়া, একটু ভালো করে বুঝো। এবিসিডি একটি সামান্তরিকের এ বি সি এই কোণটার কথা বলা আছে। হ্যাঁ, এই কোণটার কথা বলা আছে কত? 65 ডিগ্রি। একটা জিনিস শিখো, তাহলে এটা কত? বিএডি। এই কোণের মানটা তোমাকে নির্ণয় করতে বলছে, ভাইয়া বুঝো বিষয়টা কি? যদি এই যে সামান্তরিক আছে না, সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের কোণদ্বয়ের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। তাহলে এইটা আর এইটা হলো সামান্তরিকের সন্নিহিত বাহু, তাহলে এইটার কোণদ্বয়ের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে আমি এটাকে কি লিখতে পারি? এ বি সি, এটাকে লিখতে পারি হলো এ বি সি লিখলাম, প্লাস বিএডি, এদের সমষ্টি কত? এদের সমষ্টি হলো 180 ডিগ্রি। এদের সমষ্টি কত? 180 ডিগ্রি। বুঝছো ভাইয়া? আচ্ছা, তাহলে এ বি সি এই কোণের মান কত দেওয়া আছে? 65। তাহলে এখানে মান বসাও 65 প্লাস এটা কত হবে? বি এ ডি লিখলাম, এটি কষ্ট কত? 180। 65 টা এই পক্ষে দিয়ে দাও, তাহলে এখানে আমার কত হলো? বি এ ডি, এই কোণ হবে কত? 180 মাইনাস কত? 65 ডিগ্রি। অতএব বিএডি ইকুয়ালস টু কত হবে? হলো 5 আর হলো 1 6 এর 7 115 ডিগ্রি। তাহলে এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে 150 ডিগ্রি। বুঝছো? ক্লিয়ার? তাহলে আমরা কি জানলাম? যে সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের যোগফল কত? 180 ডিগ্রি। তাহলে এইটা সামান্তরিকের সন্নিহিত বাহু, তাহলে এদের যোগফল কত হবে? 180 ডিগ্রি। তাহলে একটার মান দেওয়া আছে, আর একটার মান ইজি বের করতে পারবো। বুঝছো? আচ্ছা, নেক্সট দেখো, পরবর্তী একটা দেখো। আচ্ছা দেখো, তাহলে ওরে বাবারে, পি কিউ আর এস সামান্তরিকে কিউ কোণ ও এস কোণের মান কত? এটা সোজা আছে, এইটা যদি 45 হয়, এইটা আর এইটা সমান, সাথে এইটাও সমান। কেন দেখো তো, এই তলের উপরে যতগুলো রেখা থাকবে এগুলো প্রত্যেকটাই কি সমান না? প্রত্যেকটাই কিন্তু সমান, এটাও সমান, এটাও সমান, এটাও সমান, মানে এদের কোণগুলোর অনুপাত একই হবে। তাহলে সেটাকে আমি কি বলতে পারি? যে কিউ কোণ ইকুয়ালস টু আর কোণ
ইকুয়ালস টু এস কোণ। তাহলে এই এস কোণের নাম তুমি লিখেও দিতে পারো যে পি কিউ, এটার এই কোণের মান আছে, এটা তুমি লিখে দাও, এটা লিখে দাও এস কোণ ইকুয়ালস টু কিউ কোণ ইকুয়ালস টু, এটাকে লিখতে পারো এস আর টি কোণ, এস আর টি কোণ। তাহলে এইটা সমান কত? এইটা সমান কিন্তু 45 ডিগ্রি। এইটা সমান কত? এটা সমান হলো 45 ডিগ্রি। বুঝছো ভাইয়া? এটা সমান হলো 45 ডিগ্রি। এখন দেখো আমার বলছে কিউ কোণ আর এস কোণের পরিমাণ কত, তাহলে এটা যদি 45 হয় তাহলে এটাও 45, এটাও 45, তাই তো? তাহলে এইখানে আমরা কি লিখতে পারি যে কিউ কোণ প্লাস কি কোণ, এস কোণ, এটা সমান কত হবে? তাহলে এই দুইটা কোণই 45 করে, 45 প্লাস 45, তাহলে এটা কত হবে? এটা হবে হলো 90 ডিগ্রি। তাহলে এই কোণের পরিমাণ কত? এই কোণের পরিমাণ হলো 90 ডিগ্রি। এই কোণের পরিমাণ কত? এই কোণের পরিমাণ হলো 90 ডিগ্রি। বুঝছো? আশা করি বুঝতে পারছো। দেখো একটি বর্গের একটি বাহুর দৈর্ঘ্য 5 একক হলে তার কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। ধরো এটা একটা বর্গ, এটা একটা বর্গ, ধরে নিলাম এটা একটা বর্গ। ধরো এই বর্গ, তাহলে চিন্তা করো, এটাকে আমি লিখে নিলাম এ বি সি এন্ড ডি। এ বি সি ডি বর্গের কর্ণ, আমি কর্ণ আঁকবো। দেখো এইটা হলো একটা কর্ণ, তাই তো? কর্ণ তো, দেখো এটা আর একটা কর্ণ। তাহলে আমি দুইটা কর্ণ আঁকলাম। তাহলে এ বি সি ডি একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য 5 একক হলে তার কর্ণের দৈর্ঘ্য কত? তার একটা বাহুর দৈর্ঘ্য এইটা ধরো 5, তাহলে আমি জানি যে বর্গের এক বাহুর দৈর্ঘ্য যা, তাহলে এক বাহুর যদি দৈর্ঘ্য পাই তাহলে ওই বর্গের ক্ষেত্রফল আমি পাবো। তাহলে ওই বর্গের ক্ষেত্রফল কত হবে বলো তো? এক বাহুর দৈর্ঘ্য, দেখো এক বাহুর দৈর্ঘ্য কত? এক বাহুর দৈর্ঘ্য কত আছে? এক বাহুর দৈর্ঘ্য ইকুয়ালস টু কত? 5। তাহলে বর্গের যদি এক বাহুর দৈর্ঘ্য 5 হয় তাহলে বর্গের ক্ষেত্রফল কত? অতএব বর্গের ক্ষেত্রফল কত? আচ্ছা বর্গের ক্ষেত্রফল দিয়ে আমার দরকার কি? চাইছে বর্গের কর্ণের দৈর্ঘ্য। বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র হলো √2a, এটা মনে রেখো। বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র কত? বর্গের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য, এই যে বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র হলো √2a। মনে রেখো, মনে রেখো, মনে কিন্তু রাখতে হবে এইসব বিষয়। এই যে বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? √2a। এইটা সারা জীবনের জন্য অন্তরের মতো গেঁথে নাও। যদি তাই হয়, যদি তাই হয় তাহলে এখানে কত হবে? বর্গের কর্ণের দৈর্ঘ্য কত হবে? কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য হবে কত বলো তো ভাইয়া? কর্ণের দৈর্ঘ্য হবে হলো √2 ইন্টু এ কত? 5। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, √2 মানে কত? 1.1। ঠিক আছে, √2 ইন্টু কত? 5। 7.07। এটার মান আসবে হলো 7.07। তার দৈর্ঘ্য কত? এত একক। তাহলে 7.07 একক হবে হলো এর দৈর্ঘ্য। বুঝছো ভাই? কর্ণের দৈর্ঘ্য সূত্র কি হবে? √2a। এই জিনিসটা মাথায় রাখবে যে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? কর্ণের দৈর্ঘ্য সূত্র হলো √2a। তাহলে বর্গের ক্ষেত্রফল নির্ণয় সূত্র আমরা কি জানলাম? বাহু স্কয়ার, a স্কয়ার। আর বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা কি জানলাম? √2a। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে, একটা রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে 8, 6। রম্বসের ক্ষেত্রফল কত? রম্বসের ক্ষেত্রফল কত? রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্র জানো ভাইয়া? রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্র জানো কি না? লিখে দিব। রম্বসের কর্ণদ্বয়ের, রম্বসের ক্ষেত্রফলটা লেখো। রম্বসের, এটা তোমরা লিখে নাও। রম্বসের ক্ষেত্রফল হলো, রম্বসের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের
দয়ের হাফ ইন্টু কর্ণদ্বয়ের কি গুণফল, এইটা মনে রাখবা, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এটা হলো রম্বসের কি ক্ষেত্রফল। তাহলে এটা যদি রম্বসের ক্ষেত্রফল হয় ভাই বলো তো, এটা যদি রম্বসের ক্ষেত্রফল হয় তাহলে এইখান থেকে আমি বের করতেই পারি, সেটা কি হবে হাফ ইন্টু একটা কত আছে 8 আর একটা কত আছে 6, তাহলে এটা দ্বারা এটার কাটলে কত 3, তাহলে 3 আসটা কত 24, তাহলে এটার একক কত এত বর্গ কি সেন্টিমিটার। তাহলে আমরা নতুন একটা জিনিস শিখলাম, সেটা কি বলতো ভাইয়া, রম্বসের কর্ণদ্বয়ের সূত্র কি শিখলাম, এত। রম্বসের কর্ণদ্বয়ের সূত্র কি শিখলাম, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, বা এটাকে আমরা বলতে পারি, আমি যদি এটাকে এভাবে না লেখা এভাবেও লিখতে পারতাম, কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক, এটাকে আমরা এভাবে লিখতে পারতাম, কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক, কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক। এ কথাও যা এ কথাও তাই, দুইটা একই অর্থ বহন করে। হ্যাঁ, কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক, তোমার এই কথাটাও যা এই কথাটাও তাই, সিমিলার। বুঝছো ভাই, ক্লিয়ার? আমরা একটু ধারাবাহিকভাবে দেখি যা যা আসবে। আমি আরেকটা কথা বলি ভাই, এই ধরনের কনসেপ্ট তোমাদের পরীক্ষায় আসবে, এটা কিন্তু আসবেই, এই ধরনের আইডিয়া তোমার মাথায় থাকা লাগবে। একদম হুবহু মান দিবে এমন না, বাট তোমার মান চেঞ্জ হয়ে আসতে পারে, কিন্তু জিনিসটা সেম হবে, এবং এমন হইতে পারে এগুলোও তোমার কমন পড়তে পারে। ঠিক আছে ভাই, তোমরা দুশ্চিন্তা করো না, আমরা তো আছি। দেখো এইটা, দেখো তোমাদের মোটামুটি আজকে একদম সব ধরনের যে সিস্টেম আছে সেগুলো কভার করে দেব। একটা ঘনকের কথা বলা হয়েছে, একটা ঘনকের ধার 5 একক হলে ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত, কয়েকটা জিনিস শিখে নাও। ঘনকের এটা শিখে দাও, কতগুলো বোর্ডে আসছে, হ্যাঁ কতগুলো বোর্ডে আসছে, এটা কিন্তু পাবা। দেখো তাহলে এটাকে আমরা লিখবো যে ঘনকের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা তোমরা লিখে নাও, যে ঘনকের ক্ষেত্রফল হলো 6a স্কয়ার। ঘনকের ক্ষেত্রফল, এটা হলো ঘনকের ক্ষেত্রফল, মনে রেখো, এটা হলো ঘনকের ক্ষেত্রফল। ঘনকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি 6a স্কয়ার। অর্থাৎ আমি যদি একটা ধার বা একটা বাহু, ধারও যা বাহু তাই, আমি যদি একটা ধারের দৈর্ঘ্য জানি তাহলে কিন্তু আমি ঘনকের ক্ষেত্রফল বের করতে পারবো। ওইটার বর্গকে 6 গুণ করলেই আমি তার ক্ষেত্রফল পাবো। এখন দেখো একটি ঘনকের ধার আছে হলো 5 একক, তাহলে একটা ঘনকের যখন ধার পাবো তখন তার এই ঘনকের ক্ষেত্রফল বলতে এটা কি, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। কিন্তু এটা একটা ঘনক দেখতে কেমন, একটা ফোনের মতো, ফোনের কিন্তু 6টা তল থাকে। ধরো আমি এই ক্যালকুলেটরটা কি চিন্তা করলাম, দেখো এই একটা তল, 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 তাহলে এই ঘনকের তল কয়টা, 6টা। বা তুমি একটা ইটকে কল্পনা করো, একটা ইটের কয়টা তল আছে, 6টা। বা তুমি যেই বইটা নিয়ে বসে আছো সেই বইটাকে চিন্তা করো, সেই বইটার কয়টা তল আছে, 6টা। তাহলে এটা কিন্তু একটা ঘনক আকৃতি। তাহলে ঘনক আকৃতির ক্ষেত্রে আমরা মোটামুটি জানি যে 6a স্কয়ারের মতো, বুঝছো, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এর ধার আছে 5, তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল আবার কত হবে? তাহলে এটাকে আমি কি লিখবো বলো তো ভাইয়া, এটাকে লিখবো হলো 6a স্কয়ার। তাহলে এর সমান কত আছে, এর সমান আছে 5, তাহলে এটাকে আমরা কি লিখবো, 6 ইন্টু 5 স্কয়ার। তাহলে 6 ইন্টু 5 5 কত বলো তো ভাইয়া, 25, 5 6 30, 6 দুগুণা 15। তাহলে এটার একক কত, 150, এটা কত হবে, 150 বর্গ কি আছে সেন্টিমিটার না, বর্গ একক। দ্যাট মিন্স এটা কত হবে, 150 বর্গ একক। এটি আমাদের অ্যান্সার, এটা হবে বর্গ একক। ওকে, এই যে 150 বর্গ একক, 150 বর্গ একক। বুঝছো ভাই? মানে যে জিনিসগুলো আসবে সেই জিনিসগুলো আমরা ট্রাই করব একদম ধরায় শেষ করে দেওয়ার জন্য। নেক্সট
3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত? সেম জিনিস। তাহলে এটাকে আমরা কি করব? 6 স্কয়ার। তাহলে a ইকুয়ালস টু কত এখানে? 3। তাহলে ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফল কত বলো তো? ক্ষেত্রফল হবে 6a স্কয়ার। তাহলে 6 ইনটু কত? 3 স্কয়ার। তাহলে 6 ইনটু 9, তাহলে 6 নং কত? 54। এটা কত? বর্গ একক বা বর্গ। এটার দেওয়া আছে কত? সেন্টিমিটার না? সেন্টিমিটার। এত সেন্টিমিটার, এত কি? সেন্টিমিটার। তাহলে এটা হবে এত বর্গ সেন্টি, অবশ্যই মিটার, এত বর্গ সেন্টিমিটার। তাহলে এটা কোথায় আছে? এই 54 বর্গ সেন্টিমিটার। বুঝছো ভাই? কারো কোনো সমস্যা আছে? বলো, সমস্যা আছে? সমস্যা থাকার কথা না আমার মনে হয়। হ্যাঁ, দেখো, একটি সামান্তরিকের পরিসীমা এত, সন্নিহিত বাহুদ্বয়ের অনুপাত 4:3 যদি রেশিও থাকে। আজকে একটা গোপন টেকনিক শিখে যাও। যদি রেশিও থাকে, রেশিও থাকে মানে অনুপাত থাকে, তাই না? তাহলে প্রথমে আমি কি করব জানো? আমি ওই যে দুইটা অনুপাত দেওয়া আছে, দেখো এখানে সন্নিহিত বাহুদ্বয়ের অনুপাত দেওয়া আছে, কিন্তু সন্নিহিত বাহুদ্বয়ের অনুপাত দেওয়া আছে। তাহলে একটা আমি কমন রেশিও ধরে নিতে পারি, মানে সেটাকে বলা হয় সাধারণ অনুপাত। আমি যদি একটা সাধারণ অনুপাতকে x ধরি, তাহলে এই সন্নিহিত বাহুর এক বাহুর দৈর্ঘ্য 4x আর এক বাহুর দৈর্ঘ্য হলো 3x। তাহলে বৃহত্তম বাহু কোনটা হবে? 4x। ক্ষুদ্রতম বাহু কোনটা হবে? 3x। এবার বলছে এটার দৈর্ঘ্য কত, বাট এটার পরিসীমা দেওয়া আছে। আমি আগে একটু শর্ট মানে তোমার এটা কি বলে, আমি একটু বড় করে প্রথমে শিখাই, তারপর শর্টকাটটা শিখাবো। দেখো, আমি যদি সিকিউ পদ্ধতিতে শিখাই, সিকিউ পদ্ধতি, তাহলে এটা কেমন? সিকিউ পদ্ধতি, দেখো সিকিউ পদ্ধতিতে আমি প্রথমে ধরে নিব যে সাধারণ অনুপাত ধরি, একটা সাধারণ অনুপাত ধরে নিলাম। হ্যাঁ, সাধারণ অনুপাত, সাধারণ কি অনুপাত বা কমন রেশিও যেটাকে আমরা বলি, কমন রেশিও বা সাধারণ অনুপাতটাকে আমরা ধরে নিলাম যদি x হয়। তাহলে সন্নিহিত বাহুদ্বয় কত হবে? বাহু এটাকে লিখবে যে বাহুদ্বয়ের অনুপাত কত আছে? বাহুদ্বয়ের অনুপাত, এটা তোমার এস কিউতেও আসতে পারে। হ্যাঁ, অনুপাত কত আছে? 4:3। 4:3। তাহলে অতএব বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত হবে? বাহুদ্বয়ের দৈর্ঘ্য হবে, বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত হবে জানো? এর কমন রেশিও 4x, 3x। তাহলে আমরা জানি যে পরিসীমা সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে পরিসীমা কত? পরিসীমা কত বলতো? তাহলে পরিসীমা কত? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য কত? 4x, প্রস্থ কত? 3x। তাহলে এইটা সমান কত দেওয়া আছে? 28। তাহলে শর্ত মতে আমি কি লিখতে পারি বলতো? শর্ত মতে লিখতে পারি না, এটাকে এভাবে লিখতে পারি যে 2 ইন্টু 4x প্লাস 3x ইকুয়ালস টু কত? 28 লিখতে পারি। তাহলে এটা যোগ করলে কত হবে? 7x। 2 দ্বারা এটা ভাগ করলে কত হবে? 14। তাহলে x ইকুয়ালস টু কত হবে? 2। তাহলে বৃহত্তম বাহু তো 4x, বৃহত্তম বাহু তো এইটা, বৃহত্তম বাহু তো আমার এইটা, তাই না? বৃহত্তম বাহু তো আমার এইটা। তাহলে এটার দৈর্ঘ্য কত হবে? অতএব বৃহত্তম বাহুর দৈর্ঘ্য হবে কত? বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত হবে বলো? বৃহত্তম বাহুর দৈর্ঘ্য হবে হলো 4 ইন্টু 2, দ্যাট মিনস কত? 8। এইটা কিন্তু অ্যান্সার, এই 8টাই কিন্তু কি অ্যান্সার, এই 8টাই কিন্তু অ্যান্সার। 8। ও সংক্ষিপ্ত প্রশ্নে আছে, সংক্ষিপ্ত, ও আচ্ছা আচ্ছা, ভুলেই গেছি। তাহলে দেখো, তাহলে আমার এইটার অ্যান্সার কত আসতেছে? 8। বাট এটাকে যদি এমসিকিউর ফর্মুলায় দেয়, দিতে পারে, কিন্তু তখন তুমি এটাকে কি করবা জানো? একটা কমন রেশিও ধরে নিবা, আর পরিসীমা সূত্র আমরা জানি, সেটা কি? 2 ইন্টু, তাহলে এটা হবে 4x প্লাস কত হবে? 3x ইকুয়ালস টু কত? 28। শেষ কাজ। তখন এটাকে আমরা করব হলো কত? 7x ইকুয়ালস টু 14
অতএব এক্স ইকুয়ালস টু কত হবে, এক্স ইকুয়ালস টু হবে হলো 2। তাহলে বাহুদ্বয় কত হবে, বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত হবে বলো তো, বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত হবে, বাহুদ্বয়ের দৈর্ঘ্য হবে হলো 8, কত 6। তাহলে আমার বৃহত্তম বাহুটা 8। এটাই, এটা কিন্তু তোমার আকারে আসতে পারে, কি বলে এটাকে, তোমার এমসিকিউ আকারে এটা দিয়ে দিতে পারে। খুব খেয়াল করে ম্যাথ করবা, এবং এই ম্যাথটা তোমরা পাবা না, এই ম্যাথটা তোমরা পাবা ইনশাল্লাহ। হ্যাঁ, এটা তোমরা পাবা, এইগুলোই আসে ঘুরে ফিরে, যে যাই করা এইগুলোর মধ্যে আসে। তাহলে একটি সামান্তরিকের পরিসীমা দেওয়া আছে, সন্নিহিত বাহুদ্বয়ের রেশিও দেওয়া আছে। যদি থাকে এই ধরনের গণিতের ক্ষেত্রে তুমি মাথায় রাখবা, সর্বপ্রথম তোমাকে একটা কমন রেশিও যেটা সেটা ধরে নিতে হবে। কমন রেশিও ধরে নেওয়ার পর যেই অনুপাতটা থাকবে তার প্রথমটাকে প্রথম বাহুর দৈর্ঘ্য, দ্বিতীয়টা দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য, এবং এই দুইটাকে যোগ করে 2 দ্বারা গুণ করলেই আমরা পরিসীমা পাবো। আর পরিসীমা তো দেওয়াই আছে, বুঝছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইবার একটা সূত্র শিখে নাও, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা শিখে নাও। হ্যাঁ, এইখানে দেখো যে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা আমরা লিখে দিই। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের কি দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য। এইটা তোমরা মুখস্থ করে ফেলবা। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য রুট ওভার অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এটা হলো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র, এটা হলো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র। এটা তোমরা মাথায় রাখবা, এইটা মাথায় রাখবা, এটা তোমাদের দরকার। তাহলে দেওয়া আছে, দেখো আয়তক্ষেত্রের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। একটা দেওয়া আছে কত, একটা দেওয়া আছে হলো 4 সেন্টিমিটার, আর একটা দেওয়া আছে হলো 3 সেন্টিমিটার। দেখো দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে আমি যদি দুইটা বাহুর দৈর্ঘ্য পাই, তাই না, দৈর্ঘ্য 4 আর 3, তাহলে আমরা জানি যেটা বড় সেটা দৈর্ঘ্য, যেটা ছোট সেটা প্রস্থ। তাহলে ওই হিসেবে করে দিলেই তো আমার হয়ে যায়। তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে, কি দেওয়া আছে বলতো, সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে, সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে কত বলতো, যথাক্রমে কত আছে, 4 ও 3 কত সেন্টিমিটার, 4 ও 3 সেন্টিমিটার। ঠিক আছে, অতএব কর্ণের দৈর্ঘ্য, অতএব কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্রটা কি, রুট ওভার অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি 4 স্কয়ার প্লাস কত 3 স্কয়ার। তাহলে করো 4 4 16 প্লাস 3 3 9, এটা করলে হবে 25। 25 হলো পূর্ণবর্গ সংখ্যা, কত এর 5। তাহলে এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার। অর্থাৎ এটা যদি আমি একটু চিত্রতে দেখি তাহলে কি হবে, এটা যদি আমি একটা চিত্রতে দেখি, ধরো এটা একটা সামান্তরিক, তাই না, তাহলে এই সামান্তরিকের ধরে নিলাম এটা একটা কর্ণ, ধরো এটা বৃহত্তমই কর্ণ। তাহলে আমি এটাকে বললাম যে এ বি সি ডি। তাহলে এই সামান্তরিকের এই বাহুটা আছে হলো 4, এই বাহুটা আছে 3, তাহলে এই কর্ণের দৈর্ঘ্যটা হবে হলো 5। বুঝছো সবাই? এইটাই ছিল তোমাদের আইডিয়া। নেক্সট, একটি ঘুড়ির পরিসীমা। আমি আগেই বলছি ঘুড়িটাকে আমি আয়তর ক্ষেত্রে তুলনা করতে পারি বা চতুর্ভুজের ক্ষেত্রে তুলনা করতে পারি। একটি ঘুড়ির পরিসীমা দেওয়া আছে, তাহলে পরিসীমা বলতে আমি কি বুঝাই, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ দেওয়া আছে, এবং অসমান বাহুদ্বয়ের রেশিও দেওয়া আছে। দেখো অসমান বাহুদ্বয়ের রেশিও, বাহুগুলো সমান না, তাহলে মনে করো এটা একটা আয়ত 5:4। তাহলে আমি একটা সাধারণ রেশিও ধরে নিব, কমন রেশিওটাকে আমি কি ধরবো, x ধরবো। তাহলে কমন রেশিও যদি x ধরি, তাহলে বাহুদ্বয় কত হবে, একটা 5x আর একটা হবে 4x। তাহলে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত, বুঝছো?
ঠিক আছে, তাহলে এটা আমরা কেমনে করব, যে এটাকে কেমনে করতে পারি, যে ধরি সাধারণ রেশিও কত, ধরি সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত বা কমন রেশিও, আমার কমন রেশিওটা কত, এক্স ধরো, এক্স ধরো, তাহলে বাহুদ্বয়ের অনুপাত তো এত দেওয়া আছে, বাহুদ্বয়ের অনুপাত কত দেওয়া আছে, বাহুদ্বয়ের অনুপাত, বাহুদ্বয়ের অনুপাত কত দেওয়া আছে বলো তো, 5:4। ঠিক আছে, 5:4। তাহলে বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত, বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য কত, একটাকে ধরলাম আমি 5x, আর একটাকে আমি কি ধরলাম 4x। ঠিক আছে, তাহলে বৃহত্তম বাহু পরিসীমা দেওয়া আছে, তাহলে পরিসীমা কত, অতএব পরিসীমা, অতএব পরিসীমা বলো আমার পরিসীমা কত, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ লিখলাম। তাহলে দেখো 2 দৈর্ঘ্য কত আছে 5x, প্রস্থ কত আছে, অসমান বাহু যেহেতু যেটা বড় সেটা দৈর্ঘ্য, যেটা ছোট সেটাই প্রস্থ। তাহলে এটা আমি লিখলাম। এখন আমার কি করতে হবে, এখন আমার কি করতে হবে বলো ভাইয়া, এখন আমি কি করব, এইখান থেকে এক্সাক্ট ভ্যালুটা বের করে নিয়ে আসবো। তাহলে শর্ত মতে, শর্ত মতে, শর্ত মতে কি পরিসীমা দেওয়া আছে, আমি এটার পরিসীমা পেলাম, এটার পরিসীমা দেওয়া আছে, তাহলে শর্ত মতে 2 ইন্টু দৈর্ঘ্য কত আছে 5x, এটা কত আছে 4x, এইটাই কষ্ট কত, এইটাই কষ্ট আসলে 54, এইটাই কষ্ট আছে কত 54। তাহলে এখান থেকে বের করো, তাহলে 5x আর 4x যোগ করলে কত হবে 9x, ই কষ্ট 54 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 27, আর x কে 9 দ্বারা ভাগ করলে কত হবে 3। তাহলে x এর ভ্যালু পেলাম। তাহলে বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত, অতএব বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে, বাহুদ্বয়ের দৈর্ঘ্য, বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত হবে বলো, বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত হবে, তাহলে 5 ইন্টু 3 কমা আর একটা কত হবে 4 ইন্টু 3, তাহলে 5 ইন্টু 3 মানে কত, 5 ইন্টু 3 মানে কত 15, কমা আর একটা কত আছে 12, এতে কত আছে সেন্টিমিটার না, সেন্টিমিটার। তাহলে তোমার বৃহত্তম বাহুটা কত হলো, বৃহত্তম বাহুটা হলো 15 সেন্টিমিটার। অতএব বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত, বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত, বৃহত্তম বাহুর দৈর্ঘ্য হলো 15 সেন্টিমিটার। এটাই অ্যান্সার। বুঝছো সবাই? বুঝছো বুঝছো বুঝছো, ক্লিয়ার? আশা করি কারো কোনো সমস্যা নাই। আচ্ছা, এই একটা কোশ্চেন দেখো, পি কিউ আর এর সামান্তরিকের পি কিউ আর, পি কিউ আর, পি কিউ আর এইটা, এটা কত আছে, এটা আছে 70 ডিগ্রি, এটা আছে 70 ডিগ্রি। আমাকে বের করতে বলছে কিউ, কিউ পি, এই পি এস, এইটা, এইটা আমাকে বের করতে বলছে, এটা আমাকে বের করতে বলছে। আসো আমরা দেখি। এখানে একটা জিনিস শিখাইলাম যে সামান্তরিকের, সামান্তরিক একটা জিনিস জানি আমরা, সামান্তরিকের ছেদকের একই পাশে অন্তস্থ কোণের আমরা জানি এইটা, এইটা 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 তোমরা শিখে নাও। আমরা জানি সামান্তরিকের, আমরা জানি যে সামান্তরিকের, সামান্তরিকের ছেদকের একই পাশে
সামান্তরিকের ছেদকের একই পাশে অন্তস্থ অন্তস্থ বানানটা ভুল হলো না, অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। কোণদ্বয়ের সমষ্টি কত? 180 ডিগ্রি। এটা তোমার জানা থাকা লাগবে। আমরা জানি সামান্তরিকের ছেদকের একই পাশে অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি কত? 180 ডিগ্রি। এই কোণ আর এই কোণ, এটা হলো সামান্তরিকের অন্তস্থ কোণ। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? কি লিখতে পারি বলো? তাহলে আমি সবকিছু লিখলামই। অতএব পি কিউ আর, অতএব কত? পি কিউ আর প্লাস কিউ পি এস, এইটাই কষ্ট কত? 180 ডিগ্রি। এখন তোমার এইটা 70 ডিগ্রি দেওয়া আছে না? ওরে বাবা রে বাবা, এই যে এটা কত ডিগ্রি? 70 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এটা লেখো। তাহলে এটাকে আমি কি লিখবো? যে কি দেওয়া আছে? কিউ পি আর, কই? পি কিউ আর আছে 70 ডিগ্রি। তাহলে যে পি কিউ আর এটা কত আছে? এটা আছে হলো 70 ডিগ্রি, প্লাস আমাকে বের করতে হবে কিউ পি এস, এইটাই কষ্ট কত? 180 ডিগ্রি। তাহলে আমার কত হবে? কিউ পি এস এইটাই কষ্ট 180 ডিগ্রি বিয়োগ কত? 70 ডিগ্রি। তাই তো তাহলে আমি কি লিখতে পারি? অতএব কিউ পি এস এইটাই কষ্ট কত হবে? 110 ডিগ্রি। 110 ডিগ্রি, এটাই হলো आंसर। কিউপিএস কত? 110 ডিগ্রি। কিউপিএস কত? 110 ডিগ্রি। বুঝছো ভাইয়া? বুঝছো যে সামান্তরিকের, এই যে সামান্তরিকের অন্তস্থ, এই যে এই একটা কোণ, এই একটা কোণ, তাহলে অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি, ছেদকদ্বয়ের অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি কিন্তু কত ডিগ্রি? 180 ডিগ্রি। বুঝছো? এইটা তোমার মনে থাকতেই হবে। নেক্সট, একটি বর্গের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটারের পরিসীমা কত? তাহলে এটা যদি একটা বর্গ হয়, তাহলে আমরা বর্গের কি বলছিলাম বলো তো? ধরো এটা একটা বর্গ, এইটা একটা এবিসিডি একটা বর্গ। তাহলে এই এবিসিডি বর্গের ক্ষেত্রফল আমি কত বলছি? এই এবিসিডি বর্গের ক্ষেত্রফল কিন্তু এ স্কয়ার, অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্য যা পেলে সেটাকে বর্গ করলেই তার ক্ষেত্রফল পাবো। এই বর্গের পরিসীমা কত বলছি? শুরুতেই শিখেছি, বলো। পরিসীমা কত বলছি? পরিসীমা বলছি 4a। অর্থাৎ এই বর্গের যদি আমি একটা বাহুর দৈর্ঘ্য পাই দিই, তাহলে এই বর্গের আমি ক্ষেত্রফলও পাবো, এই বর্গের আমি কি পাবো? পরিসীমাও পাবো। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, বলছে যে একটি বর্গের ক্ষেত্রফল এত হলে তাহলে এর পরিসীমা কত? এটা কি ব্যাপার? তাহলে আমি ধরে নিব যে বর্গের এক বাহুর দৈর্ঘ্য, আমি আগে প্রথমে বর্গের এক বাহুর দৈর্ঘ্য বের করব। তাহলে বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত? এ। তাহলে আমরা কি করব? যে ধরলাম বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত? এক বাহুর দৈর্ঘ্য, বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত? এ। তাহলে ক্ষেত্রফল কত? এ স্কয়ার। তাহলে ক্ষেত্রফল কত? বর্গের ক্ষেত্রফল এটাই কষ্ট কত? এ স্কয়ার। তাহলে শর্ত মতে এই এ স্কয়ার সমান কত? 121 এর সমান। তাহলে শর্ত মতে এ স্কয়ারই কষ্ট কত হবে বলো তো? 121। তাহলে এ স্কয়ার রুট করো কাটার জন্য 121, অতএব এই কষ্ট আমার কত হবে? এই কষ্ট হবে 11 কত? 121। তাহলে এই কষ্ট আমি কত পেলাম? এই কষ্ট পেলাম 11। যদি তাই হয় তাহলে পরিসীমা কত? তাহলে দেখো বর্গের
বর্গের পরিসীমা। বর্গের পরিসীমার সূত্র কি বলো তো ভাইয়া? বর্গের পরিসীমার সূত্র হলো 4a। 4 তো, তাহলে 4 ইন্টু কত? 11। তাহলে এটা কত হলো? 44 সেন্টিমিটার। ওকে, বুঝছো সবাই? তাহলে বর্গের পরিসীমা কত? 44 সেন্টিমিটার। বুঝছো? আশা করি বুঝছো, কারো কোনো সমস্যা নাই। হ্যাঁ, ঠিক আছে। কত আছে? অভাব নেই, অভাব নেই। ওই মাই গড। ঠিক আছে, আমরা আস্তে আস্তে যাই, দেখি কি কি আছে। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দুটির দৈর্ঘ্য যথাক্রমে এত এত। সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব 4 সেন্টিমিটার হলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? কত বর্গ সেন্টিমিটার? ট্রাপিজিয়াম কই? এই যে ট্রাপিজিয়াম। ধরো এটা একটা ট্রাপিজিয়াম। হ্যাঁ, ধরো এটা একটা ট্রাপিজিয়াম। তাহলে আমি এটাকে বললাম যে, ধরো এটাকে আমি বললাম এ বি, এটাকে বললাম সি, এটাকে বললাম ডি। তাহলে এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম। তাহলে এই ট্রাপিজিয়াম দুটি সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য, এই বাহু আর এই বাহুটা সমান্তরাল না? দেখো তো, ট্রাপিজিয়ামের এই বাহু আর এই বাহুটা সমান্তরাল, এই বাহু আর এই বাহুটা সমান্তরাল, তাই তো? তাহলে এই সমান্তরাল বাহুদ্বয়ের কি বলছে? দৈর্ঘ্য। তাহলে একটা আছে 12 সেন্টিমিটার, একটা আছে 12 সেন্টিমিটার, আর একটা আছে 9। তাহলে এটা হলো বড়, এটা হলো 12, এটা হলো ছোট, এটি কষ্ট কত আছে? 9। সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব। তাহলে আমি সমান্তরাল বাহুর উপরে একটা লম্ব কল্পনা করলাম, যে এইটা হলো সমান্তরাল বাহুদ্বয়ের উপরে লম্ব আছে। ধরো এটাকে বললাম যে সমান্তরাল বাহুর উপরে এটা একটা লম্ব। তাহলে সমান ট্রাপিজিয়ামের উপরে এটা লম্ব। এর লম্ব দূরত্ব হলো, এটাকে আমি বলবো এইচ। এইচ কষ্ট কত আছে? 4। এইচ কষ্ট কত আছে? 4। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব। এটাকে বলা হয় হলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি বলতো ভাইয়া? সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন লম্ব দূরত্ব। তাহলে আমার কি কি দেওয়া আছে সেটা আমি লিখবো। দেখো আমার দেওয়া আছে কি দেওয়া আছে ভাইয়া বলো? দেওয়া আছে সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে, হ্যাঁ, দৈর্ঘ্য যথাক্রমে ধরে নিই আমরা, যথাক্রমে a equals to 12, b equals to কত? 9। আর উচ্চতা কত দেওয়া আছে? উচ্চতা h equals to দেওয়া ছিল 4 কত সেন্টিমিটার? এগুলো সেন্টিমিটার। হ্যাঁ, এগুলো কি সেন্টিমিটার। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত হবে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত হবে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি বলছিলাম? সমান্তরাল বাহুদ্বয়ের হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের কি? লম্ব দূরত্ব। তাহলে এটা সূত্র কি? হাফ ইন্টু এ গুণন বি, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে এ যোগ বি গুণন কত? এইচ। তাহলে হাফ ইন্টু এ আর বি, তাহলে 12 যোগ 9 ইন্টু এইচ কত? 4। তাহলে এটা দ্বারা এটা কাটলে কত? 2। তাহলে 12 আর 9 কত? 21। 21 দুগুণ কত? 42 বর্গ। এটার একক কি? সেন্টিমিটার। এটাই অ্যান্সার।
তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কিন্তু এটা, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব। এটি হলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ঠিক আছে, দেখো পরবর্তীতে দেখো কি আছে, এত সেন্টিমিটার ধার বিশিষ্ট একটি ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত? ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি শিখেছি বলো? 6a²। তাহলে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য যদি জানি তাহলে কিন্তু আমি এর ক্ষেত্রফল পাবো। তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে বলো? ঘনকের এক বাহুর দৈর্ঘ্য, তাহলে ঘনকের ধার কত? ঘনকের ধার কত দেওয়া আছে? দেখো ঘনকের ধার এটা কত দেওয়া আছে? এই কষ্ট কত? এই কষ্ট দেওয়া আছে 5 সেন্টি বলো আছে মিটার। যদি তাই হয় তাহলে ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত? তাহলে আমরা জানি ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত? 6a²। আমরা জানি ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, আমরা জানি ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে? 6a²। তাহলে দেখো 6 ইন্টু এর মান কত আছে? 5, তারপরে কত? স্কয়ার। তাহলে এটা কত হবে? 150 বর্গ কি সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। এটাই आंसर, এটি आंसर। ঠিক আছে, এগুলো খুব সোজা। নেক্সট, একটি ঘনকের আকৃতি এত হলে বক্সটির আয়তন কত? এর আয়তন নির্ণয় সূত্র কি জানো? a³ তাহলে এই কষ্ট কত দেওয়া আছে? দেখো এই কষ্ট আছে 4.5, তাহলে এর আয়তন কত জানো? এর আয়তন কত জানো? আয়তন হবে জাস্ট a³, তাহলে এটা কত হবে? 4.5 তার উপরে কত? হোল কিউব করে দিলে হয়ে গেল। দেখো আমরা করে দেই, 4.5 তার উপরে কিউব, এটা হবে হলো 91.125। আয়তন হলে কি হয়? ঘন একক, তাহলে ঘন এটা কত হবে? সেন্টিমিটার। ঘন কি সেন্টিমিটার, এই যে এত ঘন সেন্টিমিটার।
বুঝছো সবাই? দ্যাট ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি কি কি দেখলাম? সিকিউ দেখলাম, এমসিকিউ দেখলাম, এখন আমরা এসকিউ দেখলাম, এমসিকিউ দেখলাম। এখন আমরা আলোচনা করব কি নিয়ে বলো তো ভাইয়া? এখন আমরা আলোচনা করব হলো সৃজনশীল। একটা সৃজনশীল দেখাবো, একটা সৃজনশীলে আসবে। এই সৃজনশীলটা তোমাদের পরীক্ষা আসবেই, এই সৃজনশীলটা তোমাদের পরীক্ষা আসবেই, বুঝছো? এটা আসবে। কি বলছে আমরা একটু বুঝি যে ABCD একটি সামান্তরিক। আচ্ছা, ABCD একটা সামান্তরিক বুঝলাম, এর AC আর BD দুটি কর্ণ, এটাও বুঝলাম যে AC আর BD দুইটা কর্ণ। বলছে 4 সেন্টিমিটার ধার বিশিষ্ট একটি ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত? কিছুক্ষণ আগেই করলাম যে ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? এই ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? 6a স্কয়ার, যেহেতু 6টা তল আছে তাহলে 6 ইন্টু কত? 4 স্কয়ার। তাহলে এটা আমার কত হবে? 6 ইন্টু 16 গুণ করলে যা হবে তাই। আচ্ছা, প্রমাণ করো যে এ বি এ কোণ, বি কোণ, সি কোণ, ডি কোণ এন্ড এ কোণ, অর্থাৎ এই কোণ, এই কোণ, এই কোণ এন্ড এই কোণ, এটা তো 360 ডিগ্রি, অর্থাৎ 4 সমকোণের সমান। এটা আমার প্রমাণ করা লাগবে। 4 সমকোণের সমান, এটা আমার প্রমাণ করা লাগবে। এটা তো সবসময় একটা চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কিন্তু 4 সমকোণ। আবার একটা চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। মনে রাখতে হবে, একটা চতুর্ভুজ আঁকলাম, সেই চতুর্ভুজের বিপরীত যে কোণ থাকে, অর্থাৎ এই কোণের বিপরীত কোণ এই কোণ, আবার এই কোণের বিপরীত কোণ হলো এই কোণ, এই বিপরীত কোণদ্বয়ের সমষ্টি আবার 180 ডিগ্রি। বুঝছো? কয়েকটা জিনিস মনে রাখলে হবে। প্রমাণ করো যে এ ও সমান সি ও, বি ও সমান ডি ও, অর্থাৎ এই কর্ণ, এই কর্ণ, এই কর্ণ, এই কর্ণ, এরা অর্ধেক, অর্থাৎ সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমান দুই ভাগে বিভক্ত করে। বা এটার আর একটা কনসেপ্ট আছে যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে কি করে? সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এগুলো আছে। খুব সোজা একটা সৃজনশীল আছে, এইটা আমরা করব এবং এটা পরীক্ষা আসবে। তাহলে আমরা শুরুতে এটা করি, এটা একটু করি। দেখো, বলছে যে 4 সেন্টিমিটার ধার বিশিষ্ট একটি ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে দেওয়া আছে, কি লিখবা বলো তো ভাইয়া? দেওয়া আছে, কি দেওয়া আছে বলো তো ভাইয়া? দেওয়া আছে ঘনকের ধার কত? ধার এই কষ্ট কত দেওয়া আছে? 4 কত সেন্টিমিটার? লিখলা সেন্টিমিটার, লিখলা সেন্টিমিটার, নো ইস্যুস। ঠিক আছে, এখন তাহলে এটাকে আমরা কি করবো? ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। আসেন, সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? তাহলে বলো, সমগ্র তলের ক্ষেত্রফল। ঘনক দিয়ে অবশ্যই আসবে এবং 9, 10 এটা একটু ব্যাপক আকারে আছে। হ্যাঁ, এটা একটু ব্যাপক আকারে আছে। এখন একটু কম পাচ্ছ, শুধু ক্ষেত্রফল কি করে আসে সেটা। পরবর্তীতে দেখবা যে ঘনক আগাইতে হইতেছে, ঘনকের কোন ধার কেমন সেগুলো নিয়েও কাজ করতে হইতেছে। হ্যাঁ, এটা কত হবে? 6a স্কয়ার। তাহলে দেখো 6, 4 এর মান কত? এর মান কত? 4, তার উপরে স্কয়ার মানে কত? 16। তাহলে 6 ইন্টু 16 কাউন্ট করলে কত হবে? 6 6 36, তাই তো? 6 অক্ষে কত? 9, এত বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। হ্যাঁ, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। একটা ঘনকের যদি একটা ধার থাকে, এখন সেই ধারের মান যে কোনো কিছু হইতে পারে, 4 5 6 7 8 9 10 11 12 ইনফিনিটি পর্যন্ত হইতে পারে। তাহলে তার ফর্মুলা কি? 6a স্কয়ার। আর যদি ঘনকের আয়তন চাইতো তাহলে তার ফর্মুলা কি ছিল? a কিউব। মনে রাখবে, একটা হলো ক্ষেত্রফল, ক্ষেত্রফলের কত? 6x স্কয়ার, আর আয়তনের ক্ষেত্রে কত? a কিউব। আমি এই যদি জানি আর আমার ঠেকানোর কিছু নাই। নেক্সট দেখো, আচ্ছা একটা সামান্তরিক দেয়া আছে, ভালো কথা। এর 4টা কোণের সমষ্টি আমাকে প্রমাণ করতে বলছে যে 4 সমকোণের সমান। নরমালি আমরা জানি যে একটা সামান্তরিকের বিপরীত যে কোণ থাকবে, অর্থাৎ এই কোণ, এই কোণ, বি কোণের বিপরীত কোণ হলো ডি কোণ, আর এ কোণের বিপরীত কোণ হলো সি কোণ।
এরা সব সময় 180 ডিগ্রি এর সমান, এটা কিন্তু আমি জানি। আচ্ছা, শুরুতেই কিন্তু কথা বলছিলাম যে সন্নিহিত বাহুদ্বয়ের দ্বারা যে কোণ সৃষ্টি করে তাদের সমষ্টি কিন্তু আবার কত, 90 ডিগ্রি বা এক সমকোণের সমান। এই জিনিসটাও কিন্তু শেখানো হয়েছে। ওকে, তাহলে নর্মালি এটা নিয়ে আমরা একটু কাজ করি। আচ্ছা, একটা জ্যামিতির উপপাদ্যকরণের সময় কয়েকটা বিষয় খুব লক্ষ্য রাখতে হয়, সেটা কি, কয়েকটা পার্ট থাকে। একটা হলো বিশেষ নির্বাচন, সাধারণ নির্বাচন, যে কোশ্চেনটা দেওয়া থাকে ওই কোশ্চেনটাই হয়ে গেল আমার সাধারণ নির্বাচন। যেহেতু সৃজনশীল মেথড, তাই আমার সাধারণ নির্বাচনটা লেখার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এই কোশ্চেনে যা যা বলছে সেম জিনিসটাই আমি এটাকে যদি মানে সংখ্যা আকারে লিখি বা প্রকাশ করি কোনো কিছু দিয়া, সেটা হয়ে যায় বিশেষ নির্বাচন। ঠিক আছে, তারপরে স্টেপটা কি, এইটাকে প্রমাণের সুবিধার্থে যদি আমি কোনো কিছু সংযোজন বিয়োজন করি, যে চিত্রের এই ফিগারটা এমন হবে না, এর সাথে একটা লম্বা অ্যাড করতে হবে, কথার কথা, বা আমার কোনো একটা বাহুকে বর্ধিত করতে হবে, বা আমার কোনো একটা বাহুর উপর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে, আঁকতে হতেই পারে। যদি এরকম কোনো কিছু করা হয় তাহলে সেই অংশটাকে বলা হয় অঙ্কন, এবং সম্পূর্ণ ঘটনার বিবরণ যেখানে দেওয়া হয় সেটাকে বলা হয় প্রমাণ। তাহলে এই তিনটা মেথডে আমাদের উপপাদ্য প্রমাণ করতে হয়, এর বাইরে কোনো থিওরি নাই। আচ্ছা, আরেকটা জিনিস বোঝাই, আমাদের স্টুডেন্টসদের সবচাইতে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনটা থাকে, স্যার আমি প্রমাণটা শুরু করবো কোত্থেকে, একটা উপপাদ্য আমি প্রমাণ শুরু করবো কোত্থেকে। প্রমাণ শুরু করার সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়ে সেটা হলো, একটা ফিগার যখন আমি আঁকবো, ওই ফিগারের যদি অঙ্কন করে থাকি তাহলে তো খুবই ভালো, নতুন করে যদি সংযোজন করে থাকি, একটা ফিগারের যেইখান থেকে মানে নতুন কোনো কিছু তৈরি হয় সেইখান থেকেই আমার প্রমাণটা নিয়ে আসতে হয়, তাহলে ওই প্রমাণটা খুব সহজেই আসে। আর তুমি জানো না, বোঝো না, কোত্থেকে প্রমাণ নিয়ে আসবা, তখন দেখবা যে সমস্যা বেজে গেছে, কোনটা করব, কোনটা ছাড়বো, কোনটা ধরবো, বিপদ। আচ্ছা, তাহলে আমরা ওইদিকে যাচ্ছি না, আপাতত এইখানেই থাকি। তাহলে প্রথম কাজটা আমার কি হবে, বিশেষ নির্বাচন। চিত্র যেহেতু আছে আমি আর লিখলাম না, হ্যাঁ, প্রথম কাজটাই হবে কি আমার বিশেষ নির্বাচন। তাহলে বিশেষ নির্বাচনটা কি, অবশ্যই মনে করি বা ধরি, কথাটা লিখতেই হবে। তাহলে মনে করি বা ধরি এ বি সি ডি সামান্তরিকের এসি ও বিডি দুটি কর্ণ, এই কথাটা আমাকে লিখতেই হবে। তাহলে মনে করি, আমি লিখেই দিই, মনে করি, মনে করলাম কি, মনে করলাম যে সামান্তরিকটার নাম কি, এ বি সি ডি। তাহলে এ বি সি ডি সামান্তরিকের, আমি লিখলাম এ বি সি ডি সামান্তরিকের, লিখলাম, একটু ছোট হচ্ছে কারণ আমাকে তো ই করতে হবে, এ বি সি ডি সামান্তরিকের এসি ও বিডি দুটি কর্ণ, হ্যাঁ, এসি ও বিডি কি দুইটি কি বলো, কর্ণ। আমি লিখলাম এসি ও বিডি দুটি কর্ণ। তাহলে আমাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে, যে কি প্রমাণ করতে হবে, এ কোণ, বি কোণ, সি কোণ এন্ড ডি কোণ এইটা কত, 4 সমকোণের সমান। তাহলে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করবে বলো, প্রমাণ করতে হবে যে, আমি একটু শর্ট করে লিখি, হ্যাঁ, আমি একটু শর্ট করে লিখি, কি লিখলাম, যে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস ডি কোণ এটি কষ্ট কত, 4 সমকোণের সমান, মানে 4 সমকোণ। এইটা তোমাকে প্রমাণ করতে হবে, এটা তোমাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। এখন স্যার আমি এই চিত্র দেখে বা এই কথা দ্বারা বুঝবো কি করে যে আমাকে এখানে অঙ্কন করতে হবে নাকি করতে হবে না। দেখো আমার 4টা কি বলছে, 4টা কোণের কথা বলছে, এ কোণ, বি কোণ, সি কোণ এন্ড ডি কোণ। আমার 4টা কোণই আছে না, 4টা কোণই আছে, এবং এই সামান্তরিকের অতিরিক্ত যা থাকা দরকার তা কিন্তু আছে, দুটা কর্ণ আছে, একটা বৃহত্তম কর্ণ আর একটা ক্ষুদ্রতম কর্ণ, আমার দুটাই আছে। তাহলে নতুন করে আর কোনো কিছু সংযোজন বিয়োজন করার প্রয়োজন নাই। ঠিক আছে, তাহলে আমার অঙ্কন কিন্তু আর চললো না, অঙ্কন বাদ। এখন আমার লাগবে কি, প্রমাণ। তাহলে সরাসরি আমি প্রমাণে চলে যাব, সরাসরি কিসে চলে যাব, প্রমাণে চলে যাব, প্রমাণ। তাহলে দেখো এটা হলো আমার বিশেষ নির্বাচন, ঠিক আছে, এটা হলো আমার প্রমাণ। তাহলে বলো প্রমাণ আমি শুরু করবো কোত্থেকে, বলো, তোমাদের কথা একটু শুনি, ভিডিওটা একটু পজ করে তোমরা তোমাদের কথাটা বলো, বলো একটা জিনিস একবার একটু বোঝো, এইবার একটা জিনিস বোঝো। ধরো আমি এইটাকে নিলাম, এটাকে নিলাম, হ্যাঁ, ধরো এটাকে আমি নিলাম,
বা এটাকে আমি একটু বাঁকা দিলাম, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। ধরো এটার আমি নাম দিলাম হলো কি এ বি সি। দেখো এই সামান্তরিকের যদি আমি এসি কর্ণ চিন্তা করি, এই সামান্তরিকের যদি আমি এসি কর্ণ চিন্তা করি, তাহলে এটা এ বি সি হয় কি না? হয় না? তাহলে কি হলো এ বি সি, বি এ সি হয়েছে, তাহলে এ বি সি কিন্তু হয়েছে। তাহলে এই এ বি সি সামান্তরিকের যদি আমি কর্ণ এ সি নেই, তাহলে এটার ফিগারটা এরকম হয়, তখন এটা দুইটা ত্রিভুজে বিভক্ত হয়, এই একটা এই একটা। আমি শুরুতে এটা নিয়ে কাজ করি। তাহলে এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি বলো? তিন কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি এর সমান। তাহলে আমি কি লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি এ, তাহলে এ বি সি এর আমি এটাকে লিখতে পারি বিএসি প্লাস এ বি সি প্লাস এসিবি লিখতে পারি। তাহলে আমি লিখলাম যে কি লিখলাম এ বি সি লিখলাম প্লাস বিএসি, হ্যাঁ বিএসি প্লাস কি লিখতে পারি এসিবি, এসিবি। এরা কত ডিগ্রি এর সমান বলো তো? এরা কিন্তু 180 এর সমান। এটাকে আমি একটা সমীকরণ দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এটাকে আমি একটা সমীকরণ দিয়ে দিলাম। আচ্ছা এটা যদি হয় তাহলে দেখো আমি এইবার এটাকে আমি মুছে দিলাম। ধরো এটা ডিলিট, হ্যাঁ আরে ধরো এটা আমি মুছে দিলাম। এবার ধরো এরকম আছে তো, ধরো এটাকে এরকম করে ফেললাম, করলাম তো। ধরো এটা হলো এ, এটা হলো সি, এটা হলো ডি। তাহলে এই ত্রিভুজের নাম কি হলো এসিডি। শেষ হয়ে যাবে। তাহলে দেখো এই ত্রিভুজের নাম তো এটা হবে। তাহলে এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হবে? এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হবে? এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি কিন্তু হবে 180 ডিগ্রি এর সমান। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? অতএব ত্রিভুজ, কোন ত্রিভুজ আছে এডিসি এ, অতএব ত্রিভুজ এডিসি এ, অতএব ত্রিভুজ এডিসি এ। এই এডিসি ত্রিভুজের এডিসি এই কোণ, তাহলে এটাকে আমি লিখলাম হলো এডিসি এই কোণ লিখলাম প্লাস কত এটা লিখলাম তারপরে ডিএসি এটাকে আমি লিখলাম হলো ডিএসি লিখলাম প্লাস এটাকে আমি লিখলাম, এবার এটাকে লিখলাম এসিডি, আমি লিখলাম হলো এসিডি। এরা সমান কত ডিগ্রি? এরাও কিন্তু 180 ডিগ্রি, অর্থাৎ এটাও 180 ডিগ্রির সমান। এখন এই দুইটাকে যদি আমি যোগ করি, আমার এটার কাজ শেষ, এটার কাজ, এটা মুছে দিলাম, হ্যাঁ তোমাদের বোঝানোর জন্য আমি নিয়েছিলাম। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে 1 আর 2 যদি আমি যোগ করি, এই 1 আর 2 যদি যোগ করি তাহলে ঘটনা কি হয়? তাহলে 1 ও 2 যোগ করে পাই, 1 যোগ 2 যদি যোগ করি তাহলে কি হবে? তাহলে সবগুলো আমি যোগ করব, এবিসি এই কোণ। দেখো তাহলে আমার এটা হইল কত? এবিসি প্লাস বিএসি, এই যে বিএসি এইটুকু, তারপরে কত আছে ডিএসি এইটুকু। তাহলে এই পুরোটার নাম কত? বিএডি। এই পুরোটার নাম কত হবে? বিএডি। তাহলে এই পুরোটার নাম কত হবে? বিএডি। তাহলে এই যে আমি লিখলাম হলো বিএডি লিখলাম। তারপরে দেখো এসিবি এইটুকু, এসিডি এইটুকু। তাহলে পুরোটার নাম কি হলো? বিসিডি। পুরোটার নাম কি হলো? বিসিডি প্লাস তারপরে কি আছে? ডি কোণ।
তারপরে কত আছে লিখলাম, এই দুটো যোগ করলাম, এসিডি, এসিডি লিখলাম, এডিসি লিখলাম, এডিসি এটা লিখিনি, এই যে এডিসি প্লাস কত এডিসি। তাহলে এই দুটো যোগ করে আমি কত পেলাম, 2 যোগ 2 সমান কত 4 সমকোণ লিখলাম। তাহলে আমি কিন্তু লিখলাম এই দুটো যোগ করে আমি কত পেলাম, 4 সমকোণ পেলাম। এখন এখন একটা বিষয় না জানলেই নয়, সেটা তোমাদের জানতেই হবে। দেখো এটা আমি দেখাই দেই, ডিএসি ডিএসি একটু খেয়াল করো, ডিএসি প্লাস বিএসি এইটা সমান আর একটা ই আছে কত, এসিডি প্লাস এসিবি, এইটাই কষ্ট কত, এইটাই কষ্ট পেলাম হলো আমি একোণ, এইটাই কষ্ট পেলাম হলো সিকোণ। এই দুইটা পাওয়ার পিছে একটা যথেষ্ট কারণ আছে, সেই কারণটা কি জানো, এটা হলো সন্নিহিত কোণদ্বয়ের যোগফল। এটা কি, এটা হলো সন্নিহিত কোণদ্বয়ের, এটা হলো সন্নিহিত কোণদ্বয়ের কি, সন্নিহিত কোণদ্বয়ের যোগফল। এটা হলো সন্নিহিত কোণদ্বয়ের যোগফল। কেন সন্নিহিত কোণ কি, যদি একই কোণের দুটি শীর্ষবিন্দু থাকে, যদি দুটি কোণের একই শীর্ষবিন্দু থাকে এবং কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে, ধরো এইটা, এটাকে বললাম হ্যাঁ এইটা, তাহলে এইটা একটা কোণ, এইটা একটা কোণ, ভালো করে বুঝো। এটাকে ধরলাম আমি প্রথম কোণ, এটাকে আমি বললাম দ্বিতীয় কোণ। তাহলে দুইটা কোণের একই শীর্ষবিন্দু না, এই একই শীর্ষবিন্দু থেকে দুইটা কোণ তৈরি হয়েছে না, এবং এই দুইটা কোণের একটা কমন বাহু আছে না, এইটা, এটাকে বলা হয় কমন বাহু। তাহলে যদি তাই হয়, তাহলে এই কোণ আর এই কোণের যোগফল হয় হলো এই কোণটা, পুরো কোণটা। এই দুইটা কোণকে যোগ করলে এই পুরো কোণটা হয়, সেটাই বোঝানো হচ্ছে যে সন্নিহিত কোণদ্বয়ের যোগফল। এটা হলো সন্নিহিত কোণদ্বয়ের যোগফল, যেটা আমি করলাম। ঠিক আছে, যদি তাই হয়ে থাকে তাহলে অতএব এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস ডি কোণ ইকুয়ালস টু কত, 4 সমকোণ, 4 সমকোণ। তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস ডি কোণ ইকুয়ালস টু কত, 4 সমকোণ। প্রমাণিত, প্রমাণিত। বাবারা একটা জিনিস দেখ, একটা জিনিস দেখ, তাহলে এই যে একটা সামান্তরিকের কথা বলা আছে, এই সামান্তরিকের আমরা যা যা দেখলাম সেটা যদি বলি যে আমার এ বি সি ডি সামান্তরিকের এ কোণ, বি কোণ, সি কোণ, ডি কোণ, এদের 4 কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি এর সমান, এটা আমি পাবো। এবং এর দুইটা কর্ণ দেওয়া আছে, একটা হলো এ বি কর্ণ, একটা আছে বিডি কর্ণ, আর একটা হলো এসি কর্ণ। আমরা দুইটা কর্ণও পেলাম। তাহলে আমার প্রমাণ করতে হবে কি, এটা প্রমাণ করতে হবে এটা, এ কোণ বি কোণ সি কোণ সমান 4 সমকোণ। এইবার দেখো, তাহলে আমি যদি এইখানে এইটা কল্পনা করি, এইটা কল্পনা করি, যে এইটা কল্পনা করি, তাহলে এ বি সি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি এর সমান। তাহলে এ কোণ বি কোণ সি কোণ এরা হলো 180 ডিগ্রি। আবার আমি পরবর্তীতে এই কোণটা নিয়ে কাজ করছি, এই কোণটা নিয়ে কাজ করছি এডিসি। তাহলে এই এডিসি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি এর সমান। তাহলে সেটাও আমি লিখলাম যে 180 ডিগ্রি এর সমান, এবং দুইটাকে আমি সমীকরণ আকারেই লিখলাম। তারপর দুইটা সমীকরণ যোগ করলাম, যোগ করলে কি হবে, এবিসি এবিসি, এবিসি এবিসি, তারপর ধর বিএসি বিএসি এই কোণ, তারপরে আমার কত আছে বিএসি, তারপর ডিএসি, ডিএসি এই কোণ। তাহলে এই দুইটা মিলে আমার কি হলো, বিএডি। এই যে এই দুইটা মিলে আমার কত হলো, এই কোণ। তাহলে যার নাম কত, বিএডি, মানে আমার কোণটা এখন পরিপূর্ণ হইলো। তারপরে কত আছে, এসিবি, এসিবি এইটা, এসিবি এইটা, তারপরে আমার কত আছে, এসিডি এইটা। তাহলে এই পুরোটা আমার কত হলো,
BCD মানে এটা হলো তখন সি কোণ। তাহলে আমার এ কোণও পেলাম, বি কোণও পেলাম, সি কোণও পেলাম, ডি কোণও পেলাম, হয়ে গেছে 4 সমকোণ। বুঝছি। আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা না, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা তাহলে দেখো নেক্সট আরেকটা দেখাই, এটা তোমরা পাবাই, দেখো এই একটা তোমরা দেখো, ঠিক আছে। টাইম লাগবে 10 মিনিট, 10 মিনিট ছিল স্যার রেকর্ড করবে তো ক্লাস এটা 10 মিনিট, ঠিক আছে। দেখো এবার বলছে যে ABCD সামান্তরিকের ACBD দুইটা কর্ণ, এই যে দুইটা কর্ণ দেখো, এই একটা কর্ণ, এই একটা কর্ণ, আমি ধরে নিলাম এটা AC কর্ণ, এটা BD কর্ণ, ভালো করে বুঝিস ভাইয়েরা। এই দুইটা কর্ণ একটা বিন্দুতে ছেদ করছে, তার নাম হলো O, তার নাম কি O। তাহলে এই দুইটা কখনো যখন O বিন্দুতে ছেদ করলো তখন এরা কিন্তু এইটার এইটা মানে সমান দুই ভাবে বিভক্ত হয়েছে, এদিকেও যতটুকু আছে ওইদিকেও ততটুকু আছে, আবার এর উপরের পাশে যতটুকু আছে নিচের পাশে ঠিক ততটুকুই আছে, ঠিক আছে। এটাই আমাকে প্রমাণ করে দেখাইতে বলছে, নো ইস্যুস, এগুলা আরো সোজা। তাহলে চিত্র তো আমার আঁকানো আছে, আর চিত্র আঁকানো লাগবে না। তাহলে আমি শুরুতেই বলছি আমার কি কি লাগবে বলো তো ভাইয়া, আমার কিন্তু অবশ্যই বিশেষ নির্বাচনটা লাগবে। তাহলে আমি লিখলাম যে বিশেষ নির্বাচনটা কি, বিশেষ নির্বাচন মনে করি বিশেষ নির্বাচন তো, তাহলে কি মনে করি বলো তো, মনে করি ABCD সামান্তরিকের ঠিক আছে AC ও BD দুটি কর্ণ, হ্যাঁ AC ও BD দুটি কি কর্ণ। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এই দুইটা কর্ণ পরস্পর কি, যে মাঝখানে যে যোগ হয়েছে এরা পরস্পরের সমান। তাহলে প্রমাণ AC ও BD কর্ণ দুটি, আচ্ছা দুটি কর্ণ পরস্পর ও বিন্দুতে ছেদ করে, পরস্পর ও বিন্দুতে কি করে ছেদ করে, পরস্পর ও বিন্দুতে ছেদ করছে। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে যে এটা AO ইকুয়ালস টু OC, BO ইকুয়ালস টু কত OD, এইটা আমাকে প্রমাণ করতে হবে, তাহলে আমি প্রমাণ জন্য আর তোমার কোনো কিছুর দরকার নাই, অঙ্কন টঙ্কন কোনো কিছুর প্রয়োজন নাই। তাহলে প্রমাণে সরাসরি চলে যাই। দেখো প্রমাণ, এই হলো প্রমাণ। তাহলে আমার প্রমাণটা কি হবে, প্রমাণটা কি দিয়ে শুরু করবো বলো, প্রমাণটা কি দিয়ে শুরু করবো? দেখো একটা জিনিস দেখ রে ভাই, একটা জিনিস দেখ, এই যে এই বাহুটা, ঠিক আছে, এই যে এই দুইটা বাহু এরা পরস্পরের কি সমান্তরাল, দেখ ভাই দেখ, এই বাহুটা পরস্পরে কিন্তু সমান্তরাল, আহারে কি দিলাম, এই বাহুটা পরস্পরের সমান্তরাল। তাহলে এই বাহুটার নাম আমি দিলাম AB বাহু, আর এই বাহুটা হলো CD বাহু। তাহলে সামান্তরিকের বিপরীত বাহু তো পরস্পর সমান্তরাল, ঠিক আছে। এইবার দেখ AC যদি এদের ছেদক হয়, এই AC যদি এদের ছেদক হয়, আমি ধরে নিলাম এটাকে AC ছেদ করছে, ACটা এখানে ছেদ করছে, তাহলে AB আর CD যদি সমান্তরাল হয় আর AC যদি তাদের ছেদক হয়, তাহলে এইখানে দুইটা কোণ তৈরি করছে, এই একটা কোণ, এই একটা কোণ, এই কোণকে কি বলা হয়? একান্তর কোণ। এই কোণটাকে কি বলা হয়? একান্তর কোণ। আর এই একান্তর কোণ পরস্পর সমান, অর্থাৎ এই কোণও যা হবে এই কোণও তাই হবে। এই কোণ যদি 60 ডিগ্রি হয় এই কোণটাও হবে 60 ডিগ্রি, এই কোণটা যদি 45 ডিগ্রি হয় এই কোণটা হবে 45 ডিগ্রি। তাহলে আমরা কি শিখলাম?
তাহলে আমরা শিখলাম যে যদি দুইটা বাহু সমান্তরাল হয় এবং তাদের যদি একটা ছেদক থাকে তাহলে সেইখানে যে দুইটা কোণ উৎপন্ন হয় তাদেরকে বলা হয় একান্তর কোণ। তাহলে তাদেরকে কি বলা হয়? একান্তর কোণ। তাহলে আমি লিখবো কিভাবে বলো তো ভাইয়া? লিখবো কিভাবে? আমি লিখবো এ বি, এটাকে বলা হয় সমান্তরাল, এ বি সমান্তরাল সিডি, এ বি সমান্তরাল সিডি, এবং এদের ছেদককে এসি উহাদের ছেদক, উহাদের এসি উহাদের কি? এসি উহাদের ছেদক। তাহলে এসি যদি ছেদক হয় তাহলে যে দুইটা কোণ তৈরি হচ্ছে সেই দুইটা কোণের নাম কি? অতএব বি এ, এইখানে আমি লিখবো কত? এইখানে লিখবো হলো আমি বি এ সি, বি এ সি, এটা কি? একান্তর, এটার একান্তর কোণ তো এসিডি, এটার একান্তর কত? এসিডি, এটার একান্তর কত? এসিডি। বুঝছিস সবাই? ঠিক আছে, আচ্ছা এইটা গেল একটা প্রসেস। এইবার এইবার আমি কি বললাম? এটা হবে না, দেখা। এইবার দেখো, এইবার দেখো, আচ্ছা সিমিলারলি এ বি আর সিডি পরস্পর সমান্তরাল। এবার বিডি উহাদের ছেদক। তাহলে বিডি যদি ছেদক হয় তাহলে এইখানে যে দুইটা কোণ তৈরি করছে এই দুইটা কোণ অনুরূপভাবে, এই দুইটা কোণ অনুরূপভাবে কি? একান্তর কোণ এবং তারা পরস্পর সমান। তাহলে এবারও আমি সেম জিনিসটাই লিখবো যে এ বি সমান্তরাল সিডি, এবং এবার ইহাদের ছেদককে, এবং বিডি উহাদের ছেদক, বিডি উহাদের, আহারে আহারে, বিডি কি? উহাদের ছেদক। তাহলে বিডি যদি উহাদের ছেদক হয় ভাইয়ারা, তাহলে এখানে কোন দুইটা একান্তর কোণ তৈরি করলো? ওই দুইটা একান্তর কোণের নাম লেখো এ বি সি, এ বি, এ বিডি, সরি এ বিডি, এ বিডি প্লাস, আরে কিসের প্লাস? সমান একান্তর, একান্তর কোণের নাম কি? বিডিসি, বিডি এন্ড কত? সি। তাহলে এই দুইটা কোণ পরস্পর সমান। তাহলে আমরা পেলাম একান্তর কোণের হিসাব। বুঝলাম 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 বুঝলাম। আচ্ছা এই জিনিসটা হলে বোঝা গেল। আচ্ছা এইবার আমি এটাকে বাদ দিয়ে দিই। তাহলে দেখো, তাহলে দেখো ভাইয়ারা, এইবার একটু খেয়াল করো। এই যে এ ও বি, এই ত্রিভুজ এ ও বি, আর আমি কাজ করবো হলো সি ও ডি। এই দুইটা ত্রিভুজের মধ্যে মিল আছে কি বলতো? এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি মিল আছে? এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি মিল আছে? এই বাহু আর এই বাহু পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে আমি লিখতে পারি এ বি বাহু আর ডিসি বাহু সমান। আবার এইটা আর এইটা, এটাও কি? পরস্পর কি? সমান ও সমান্তরাল। এই কোণ সমান, এই কোণ সমান, সমান তো আমি তো প্রমাণ করলাম, এই যে প্রমাণ করলাম। যদি করি তাহলে এ ও বি আর বি ও সি ত্রিভুজদ্বয় সর্বসম। যদি ত্রিভুজদ্বয় সর্বসম হয় তাহলে ওই ত্রিভুজের মধ্যে যা আছে সবই সমান, ওই ত্রিভুজের মধ্যে যা আছে সবই সমান, সবই সমান, সবই সমান। তাহলে আমরা কোন দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব? আমরা কাজ করব হলো ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ সি ও ডি এর মধ্যে। দেখো ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ সি ও ডি এর মধ্যে, এর মধ্যে, এর মধ্যে এই যে এগুলো সমান, এই যে ও ও এ বি এই কোণ, ও বি সি এই কোণ। তাহলে ও এ বি এটা যদি এই কোণ সমান হয় তাহলে এটার কোন কোণ সমান? ও সি ডি এই কোণ সমান, একান্তর কোণ বলে। তাহলে এটাকে আমরা কি লিখবো? ও এ বি, ও এ বি ইকুয়ালস টু কত? ও সি ডি, ও সি ডি সমান সমান সমান। তারপরে কি আছে বলো তো?
এই যে ও বি এ, এইটা ও বি এ, এটা সমান কত হবে ও ডি সি, এইটা তাহলে ও বি এ, ও বি এ এইটা সমান কত ও ডি সি, ও ডি সি, এরা কি সমান। আর একটা জিনিস সমান কি, এ বি বাহু আর সিডি বাহু সমান। আর একটা কি সমান, এ বি বাহু ইকুয়ালস টু কত সিডি বাহু। তাহলে এরা যদি সমান হয় তাহলে তো এই ত্রিভুজদ্বয় কি সর্বসম, এই ত্রিভুজদ্বয় কি সর্বসম, ঠিক আছে। আচ্ছা এটা আমরা মুছে দিই, এই পক্ষে লিখি। দেখো তাহলে এখানে কি আছে, এ বি ইকুয়ালস টু কত সিডি। যদি তাই হয় তাহলে এই ত্রিভুজদ্বয় কিন্তু সর্বসম, সর্বসম। তাহলে এটাকে লিখতে পারি ত্রিভুজ, ত্রিভুজ ও এ বি সর্বসম ত্রিভুজ ও সিডি। তাহলে একটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে ওই ত্রিভুজের বাকি বান বাকি কোণগুলোও সমান। যদি হয় তাহলে আমরা কি বলতে পারি, কি বলতে পারি বলো তো, যে ও এ এই বাহু, এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান। তাহলে আমরা বলতে পারি যে কি এও ইকুয়ালস টু সি ও সি, আরেকটা কি বলতে পারি বিও ইকুয়ালস টু ওডি। এটাই প্রমাণিত, এটাই কি প্রমাণিত। ভাইয়া প্রমাণ বুঝছো, প্রমাণ বুঝছো, প্রমাণটা খুবই সোজা, প্রমাণটা খুবই সোজা। তোমাদের চতুর্ভুজের যদি কিছু আইসা থাকে এইখান থেকেই আসবে, এইখান থেকেই আসবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আর তোমরা এই সৃজনশীলটা করে যাবা, এই সৃজনশীলটা তোমরা করে যাবা। এই যে সৃজনশীলটা দিছি, পি কিউ আর এস একটি সামান্তরিক, একটি ঘনকের ধার এত হলে সমগ্র তলের ক্ষেত্রফল, উদ্দীপকের আলোকে পি কিউ আর এস প্রমাণ করো, কর্ণ পি আর কিউ এস হলে প্রমাণ করতে পি কিউ আর এস একটি আয়তন। এটা আসবে, এটা গুরুত্বপূর্ণ, এটা সিমিলার, হ্যাঁ এটা সিমিলার, এটা সিমিলার, এটা সিমিলার, এটা তোমাদের আসবে না, এটা তোমার আসবে। যদি ওইটা না আসে তাহলে এটা শিওর আসবে, ওইটা না আসলে এটা কি আসবে 100% শিওর আসবে। স্টার ব্যাস 8 তোমাদের সাথে লম্বা একটা সময় কাটালাম, যা যা পড়ানো হলো চতুর্ভুজের, আশা করি এই সবগুলোই তোমাদের থাকবে ইনশাল্লাহ। পরবর্তী ক্লাস হবে হলো তোমাদের বৃত্ত এবং পিথাগোরাসের পরে, হ্যাঁ বৃত্ত এবং পিথাগোরাসের পরে, এবং সেইখান থেকে যে যে কোশ্চেন আসতে পারে সব কোশ্চেনই আমরা করানোর চেষ্টা করব। ঠিক ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। লাইভ বন্ধ কর, হ্যাঁ এই লাইভ লাইভ